হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আর তোমাদের যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানের 2 নম্বর অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটা ছিল, রাষ্ট্র কাকে বলে বা রাষ্ট্রের সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য, এই প্রশ্নটা নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, কারণ এই প্রশ্নটা কিন্তু এবছর অর্থাৎ 2021-এ পরীক্ষায় আসবে। সেই কারণে এটা খুব ভালো করে একটু বুঝে নেওয়ার দরকার। শুধু নোটগুলো মুখস্থ করে গেলে হবে না, সেটাকে বুঝতেও হবে, যাতে আমরা পরবর্তীকালে কাউকে বোঝাতে পারি বা কাউকে জানাতে পারি যে এই ধারণাটা ঠিক কী বা কনসেপ্টটা কী। ঠিক আছে, তোমাদের যেটা একটু বলে দেওয়ার দরকার আছে, সবাই হয়তো জানো না যে প্রথম অধ্যায় থেকে আমাদের 2021-এ বড় প্রশ্ন থাকছে না, দ্বিতীয় অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকছে। যাই হোক, আজকের ক্লাসে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি। প্রথমে একটা কথা তোমাদের খেয়াল রাখতে হবে, রাষ্ট্রবিজ্ঞানে কোনো কিছুই সুনির্দিষ্টভাবে কোনো সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। এটা তোমাদের প্রথম খেয়াল রাখতে হবে যে রাষ্ট্রবিজ্ঞানে কোনো কিছুই সুনির্দিষ্টভাবে যে একদম পারফেক্ট সংজ্ঞা দেওয়া হবে, সেরম সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে যে কোনো জিনিসের, রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো জিনিসের সংজ্ঞাটা কিন্তু দিয়েছেন। ঠিক আছে, যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন মিশিয়ে দিলে কি হয়? জল হয়। রাষ্ট্রবিজ্ঞানে সেরকম কিছু নেই, কিন্তু এটা প্রথমেই তোমাদের একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে। যাই হোক, আলোচনা শুরু করছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। রাষ্ট্র হলো রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয়, অর্থাৎ মেন বিষয় হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ। কিন্তু রাষ্ট্রের সংজ্ঞা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত নন। রাষ্ট্রের সংজ্ঞা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীরা কি একমত নন? ডেভিড ইস্টনের দেওয়া তথ্য অনুসারে রাষ্ট্রের প্রায় 145টা সংজ্ঞা আছে। বুঝতে পারছ? ডেভিড ইস্টন তথ্য দিয়েছে যে রাষ্ট্রের সংজ্ঞা কতগুলো আছে? 145, 145। এবারে দেখো, কয়েকটা সংজ্ঞা আলোচনা করব। এত সংজ্ঞা তো আলোচনা করা সম্ভব নয়। যেগুলো একদম গুরুত্বপূর্ণ বা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সেই সংজ্ঞাগুলো একটু বুঝে নাও। অ্যারিস্টটল বলেছেন, রাষ্ট্র হল পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। তাহলে অ্যারিস্টটল কি বলছেন? বলছেন রাষ্ট্র হল পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে গঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। কিন্তু অ্যারিস্টটলের সংজ্ঞা অসম্পূর্ণ। বর্তমানে পরিবার ও গ্রাম ছাড়া রাষ্ট্রের মধ্যে কি থাকে? শহর থাকে। এই সংজ্ঞার মধ্যে তার কোনো উল্লেখ নেই। বোদা আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। বোদা কি? আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। রাষ্ট্র হলো বিত্ত সমৃদ্ধ পরিবারগুলির এক মিলিত সংঘ, যা যুক্তি ও চরম ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিত্ত সমৃদ্ধ পরিবারগুলির এক মিলিত সংঘ, যা যুক্তি ও চরম ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিত্ত সমৃদ্ধ মানে বড় লোকদের একটা মিলিত সংঘ, যা যুক্তি ও চরম ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। মার্কিন রাষ্ট্রপতি উইলসন বলেছেন, রাষ্ট্র হলো আইন অনুসারে গঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি। রাষ্ট্র হলো আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডে অধিকারী এক জনসমষ্টি। কিন্তু একমাত্র আইনের মাপকাঠি দিয়ে রাষ্ট্রকে বিচার করা যায় না বা রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া সঠিক নয়। তাই এই সংজ্ঞাও গ্রহণযোগ্য নয়। জার্মান দার্শনিক বুন্ডসলি, স্পেলিংটা বয়লয় হস্যৌ দন্তান্বয় টয় দন্তেশ্বর লয় হস্যই, বুন্ডসলি
জার্মান দার্শনিক বুন্ডসলি রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ। নির্দিষ্ট ভূখণ্ডে, ভূখণ্ড মানে একটা, দেখো ভারতের যে ম্যাপটা ইন্ডিয়ার এরকম হয়, এইটা হচ্ছে ভূখণ্ড। এই নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ। কিন্তু রাষ্ট্রের এই সংজ্ঞার মধ্যে সার্বভৌমিকতার উল্লেখ নেই, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। অন্যদিকে লেনিন বলেছেন, রাষ্ট্র হলো শ্রেণী শোষণের একটি যন্ত্র, যে যন্ত্র দিয়ে এক শ্রেণী অন্য শ্রেণীকে শোষণ করেন। কিন্তু রাষ্ট্রের এই সংজ্ঞা এক বিশেষ দৃষ্টিকোণ থেকে দেয়া হয়েছে। রাষ্ট্রের এই সংজ্ঞা কি? এক বিশেষ দৃষ্টিকোণ থেকে কি দেয়া হয়েছে। তারপরে শুনবে। তারপরে অধ্যাপক গার্নার ইনি বিভিন্ন সংজ্ঞাকে সমন্বয় সাধন করে যে সংজ্ঞা দিয়েছেন সেটাই গ্রহণযোগ্য। অর্থাৎ অ্যারিস্টটল, আগে আমরা কি বললাম, অ্যারিস্টটল, তারপরে দিলকে, উইলসন, তারপরে বুন্ডসলি, এনারা যেসব সংজ্ঞা দিয়েছেন সেই সব সংজ্ঞাকে সমন্বয় সাধন করে একটা সংজ্ঞা দিয়েছেন কে? অধ্যাপক গার্নার। এবং সেই সংজ্ঞাটাই কি অধিক গ্রহণযোগ্য সংজ্ঞা। তিনি কি বলছেন? তার ভাষায় বলা যায়, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসমাজ। রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন একটি জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বা প্রায় মুক্ত, এবং যার একটি সুসংগঠিত শাসন ব্যবস্থা আছে। সুসংগঠিত শাসন ব্যবস্থা আছে, যে শাসন ব্যবস্থায় প্রতি অধিবাসীদের, বলছে যে শাসন ব্যবস্থার প্রতি অধিবাসীদের অধিকাংশ স্বাভাবিকভাবে আনুগত্য দেখায়। অধিবাসী মানে কি? যারা রাষ্ট্রের মধ্যে থাকে তারা সেই শাসন ব্যবস্থার প্রতি আনুগত্য দেখায়। এবারে রাষ্ট্রের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো জানলে আমরা রাষ্ট্র সম্পর্কে ধারণাটা আরও ক্লিয়ার হবে আমাদের। কারণ দেখো, একটা কোনো জিনিস সম্পর্কে, এই কলম, এটা কি আছে? একটা পেন। পেনের বৈশিষ্ট্যটা কি? পেনের বৈশিষ্ট্য হচ্ছে, মেন বৈশিষ্ট্য কি? লেখা। এটা লিখলে তবে এটাকে কি বলা হবে? পেন বলা হবে। সেরকম রাষ্ট্রেরও কিছু বৈশিষ্ট্য আছে। আমাদেরও দেখো বৈশিষ্ট্য আছে, দুটো হাত আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক। এগুলো যেমন মানুষ আমাদের বৈশিষ্ট্য, তেমন রাষ্ট্রেরও বৈশিষ্ট্য আছে। রাষ্ট্রের প্রধান 4টে বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হচ্ছে জনসমষ্টি, 2 নম্বর নির্দিষ্ট ভূখণ্ড, 3 নম্বর সরকার, 4 নম্বর সার্বভৌমকতা। এছাড়া আরও আমরা দুটো বৈশিষ্ট্য এখানে পড়ব, স্থায়িত্ব আর হচ্ছে স্বীকৃতি। প্রথম যে বৈশিষ্ট্য জনসমষ্টি, এটা আমরা প্রথমে বুঝে নিই, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা। কিন্তু রাষ্ট্র মানুষের প্রয়োজনে, বলছে রাষ্ট্র মানুষের প্রয়োজনে মানুষের তৈরি একটি প্রতিষ্ঠান। কি বললাম? রাষ্ট্র মানুষের প্রয়োজনে মানুষের তৈরি একটি প্রতিষ্ঠান। জনগণকে বাদ দিয়ে রাষ্ট্রের কথা কল্পনা করা যায় না। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড তাই বলেছেন, রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী বহু সংখ্যক লোকের সমষ্টি। রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী বহু সংখ্যক লোকের সমষ্টি। রাষ্ট্রের মধ্যে বসবাসকারী জনসাধারণকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে নাগরিক, 2 হচ্ছে বিদেশি, আর 3 নম্বর হচ্ছে কি? প্রজা। 3 ভাগে ভাগ করা গেল, নাগরিক, বিদেশি আর প্রজা। নাগরিকরা রাষ্ট্রের সদস্য, রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখায় এবং সুযোগ সুবিধা ভোগ করে। নাগরিকরা কি? রাষ্ট্রের সদস্য, রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখাবে এবং সুযোগ সুবিধা ভোগ করবে। অন্যদিকে রাষ্ট্রের মধ্যে যেসব অন্য দেশের নাগরিক বসবাস করে তাদের বিদেশি বলা হয়। ধরো আমেরিকা থেকে কেউ ইন্ডিয়ায় এসে বসবাস করছে, সে কি হবে? বিদেশি হবে। ঠিক আছে। এছাড়া বিদেশি শাসনের অধীনে বসবাসকারী জনগণকে কি বলা হয়? প্রজা বলা হয়।
বিদেশি শাসনের অধীনে বসবাসকারী জনগণকে কি প্রজা বলা হয়। এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। বলছে তবে একটি রাষ্ট্রের জনসংখ্যা ঠিক কত হবে বা কত হওয়া উচিত তা নিয়ে মতপার্থক্য আছে। সংখ্যা খুব কম বা বেশি কোনোটাই কাম্য নয়। জনসংখ্যা ও সম্পদের মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে। জনসংখ্যা ও সম্পদের মধ্যে একটা কি সামঞ্জস্য থাকতে হবে। ঠিক আছে, পরের পয়েন্ট হচ্ছে আমাদের কি নির্দিষ্ট ভূখণ্ড। এই পয়েন্টটা আমরা এবারে দেখে নেব যে নির্দিষ্ট ভূখণ্ডটায় কি বলা হচ্ছে। নির্দিষ্ট ভূখণ্ডটা একটু বুঝবে। নির্দিষ্ট ভূখণ্ড হলো রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান। বুন্ডসলি বলেছেন, নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী না হলে কোনো জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না। কোনো জনসমাজই কি রাষ্ট্র গঠন করতে পারে না। নির্দিষ্ট ভূখণ্ড বলতে শুধুমাত্র মাটির উপরিভাগকে বোঝায় না, শুধু মাটির উপরিভাগটাকে বোঝায় না, তার মধ্যে নদী, নালা, পাহাড়, পর্বত, এমনকি মাটির নিচের সম্পদও ভূখণ্ডের অন্তর্গত। বর্তমানে উপকূল থেকে 15 কিমি পর্যন্ত সামুদ্রিক এলাকাকে রাষ্ট্রের আওতার মধ্যে ধরা হয়। তবে রাষ্ট্রের ভূখণ্ড কতটা হওয়া উচিত তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত নন। রাষ্ট্রের ভূখণ্ড যে কতটা হওয়া উচিত সেটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত নন। রুশো ছিলেন ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষপাতী। অন্যদিকে জার্মান দার্শনিক টিটসকে রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতীক বলেছেন, কারণ তা অর্থনৈতিক ও সামরিক দিক থেকে দুর্বল হবে। কিন্তু তা ঠিক নয়। জাপান ক্ষুদ্র রাষ্ট্র হলেও যথেষ্ট শক্তিশালী। আসল কথা হলো রাষ্ট্র হতে গেলে ভূখণ্ড থাকা চাই। এবারে আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে সরকার। রাষ্ট্র সম্পূর্ণভাবে একটি তাত্ত্বিক ধারণা, অর্থাৎ তত্ত্বগত। বিমূর্ত রাষ্ট্রের বাস্তব রূপ হলো সরকার। কার্যক্ষেত্রে রাষ্ট্র বলতে আমরা সরকারকেই বুঝি। উইলবির মতে সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে কার্যকারী করে। সরকার মানুষের মস্তিষ্কের মতো। মস্তিষ্ক যেমন শরীরকে পরিচালনা করে, বলছে সরকারও তেমনি রাষ্ট্রকে পরিচালনা করে। সরকার মানুষের মস্তিষ্কের মতো। মস্তিষ্ক যেমন এই শরীরটাকে পরিচালনা করে, সরকার তেমনি রাষ্ট্রকে পরিচালনা করে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে। একনায়কতান্ত্রিক সরকার, এককেন্দ্রিক সরকার, সমাজতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকার প্রভৃতি। এবারে আমরা পরের বৈশিষ্ট্য দেখব। সবথেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের কি সার্বভৌমত্ব। তোমাদের যদি ছোট প্রশ্ন আসে যে রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, তখন তোমাদের বলতে হবে সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। এটা একটু বুঝে নাও। অধ্যাপক গেটেলের মতে সার্বভৌমিকতা হলো আধুনিক রাষ্ট্রের ভিত্তি। অনেকে মনে করেন রাষ্ট্রের মস্তিষ্ক যদি সরকার হয় তবে তার পান হলো কি সার্বভৌমত্ব। অধ্যাপক ল্যাস্কি বলেছেন এই সার্বভৌমকতাই রাষ্ট্রকে অন্যান্য প্রতিষ্ঠান থেকে পৃথক করে। এই যে সার্বভৌমকতা সেটাই হচ্ছে রাষ্ট্রকে অন্যান্য প্রতিষ্ঠান থেকে পৃথক করে। সার্বভৌমকতার দুটো দিক আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ সার্বভৌমকতা, আরেকটা হচ্ছে কি বাহ্যিক সার্বভৌমকতা। অভ্যন্তরীণ সার্বভৌমকতা বলতে নিজ এলাকার মধ্যে রাষ্ট্র চূড়ান্ত ও চরম ক্ষমতা ভোগ করে। এই ক্ষমতা বলে রাষ্ট্র তার অধীনস্থ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আদেশ জারি করতে পারে। বাহ্যিক সার্বভৌমকতার অর্থ আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র স্বাধীনভাবে কাজ করবে। এই ছিল প্রধান 4টে বৈশিষ্ট্য। আর যে দুটো বৈশিষ্ট্য আছে সেই দুটো বৈশিষ্ট্য এবারে দেখে নেব। 1 নম্বর বৈশিষ্ট্য তার মধ্যে, অর্থাৎ 5 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে স্থায়িত্ব। যে রাষ্ট্রের কোনো স্থায়িত্ব নেই তাকে রাষ্ট্র বলা যায় না। আজ যে সরকার আছে কাল তা নাও থাকতে পারে, কিন্তু রাষ্ট্র চিরস্থায়ী। অবশ্য মার্ক্সবাদীরা রাষ্ট্রের স্থায়িত্বকে মেনে নিতে চাননি।
পরের পয়েন্ট হচ্ছে স্বীকৃতি, 6 নম্বর পয়েন্ট। বর্তমানে স্বীকৃতি পাওয়া রাষ্ট্রের অন্যতম একটি বৈশিষ্ট্য। রাষ্ট্রের মর্যাদা পেতে গেলে অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি পেতে হবে। তারপরে তোমরা একটা ছোট্ট করে মূল্যায়ন লিখবে। মূল্যায়নটায় কী লিখবে? সুতরাং দেখা যাচ্ছে রাষ্ট্রের একাধিক বৈশিষ্ট্য আছে, এর মধ্যে নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, জনসমষ্টি গুরুত্বপূর্ণ হলেও সবথেকে গুরুত্বপূর্ণ হলো সার্বভৌমিকতা। এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারলে। আবারও একটু ছোট করে যদি আমরা এটার সামারি তৈরি করি, তাহলে কি দাঁড়ায় যে রাষ্ট্রের কোনো সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নেই, অনেকগুলো সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাগুলোর মধ্যে কয়েকটা মেন সংজ্ঞা আলোচনা করা হলো। সবথেকে গুরুত্বপূর্ণ সংজ্ঞা কে দিয়েছেন? অধ্যাপক গেটেল। তারপরে রাষ্ট্রের বৈশিষ্ট্য আছে, মেন বৈশিষ্ট্য হচ্ছে 4টে। 1 নম্বর হচ্ছে কি? 1 নম্বর হচ্ছে জনসংখ্যা, 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, 3 নম্বর সরকার, 4 নম্বর সার্বভৌমকতা, 5 নম্বর হচ্ছে স্বীকৃতি, 6 নম্বর হচ্ছে স্থায়িত্ব। এই কটা হচ্ছে রাষ্ট্রের বৈশিষ্ট্য। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এরপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে?